প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো ছয়টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। প্রথম, বসুধারা ব্রত পালন করা হয় যে মাসে? বৈশাখ, আষাঢ়, ভাদ্র না শ্রাবণ? উত্তরে বৈশাখ। প্রশ্ন, নির্জন হাটে রাত্রি নামিল একক ড্যাশ ডাকে? উত্তরে কাকের। প্রশ্ন, মূলত বৃত্তাকার সরলরৈখিক জ্যামিতিক ত্রিকোণ আকার আশ্রিত বর্ণ সমাবেশেই রচিত হয় সাঁওতাল দেয়াল চিত্রণ? উত্তরে জ্যামিতিক। পরের প্রশ্ন, পিঁপড়ে গায়ে মাখে ফুলের রেণু ধুলোর রেণু স্বর্ণ রেণু না বৃষ্টির জল? উত্তর হবে ধুলোর রেণু। পরের প্রশ্ন, ফাঁকি গল্প অনুসারে উয়ের শত্রু হলো ইঁদুর, কাঠবিড়ালি, কেঁচো না পিঁপড়ে? উত্তর হবে পিঁপড়ে। পরের প্রশ্ন, চিত্রকীবের বাবা ছিল লক্কা, গোলা, সিরাজ না গেরোবাজ? উত্তর হবে গেরোবাজ। প্রশ্ন, পিঁপড়ে কে কাজের লোক বলেছে সূর্য, বৃষ্টি, পাতা না জল? উত্তর হবে পাতা। পরের প্রশ্ন, এক ভুতুড়ে কাণ্ড গল্পের লেখক যে গাড়িতে উঠে ভয় পেয়েছিল তা হলো টোয়াটো, বেবি অস্টিন, ফিটার না ফোর্ড? উত্তর হবে বেবি অস্টিন। পরে হচ্ছে 2 দাগে অনধিক 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, কবি কার কার থেকে চিঠি পেয়েছেন? কবি প্রথমে লাল মোরগে চিঠি পেয়েছেন, তারপর একে একে কবি চিঠি দিয়েছে বা কবিকে চিঠি দিয়েছে চখাচখি, বাবুই পাখি এবং কোড়াকুড়ি। সবশেষে কবি তার খোকাবাইয়ের কাছ থেকে চিঠি পেয়েছেন। পরের প্রশ্ন, হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? হাটে কেউ বসবাস করে না, তাই সেখানে সন্ধ্যা প্রদীপ জ্বলে না। ওপারের লোক কেন এপারেতে আসে? ওপারের লোক পশরা নিয়ে এপারে আসে তাদের জিনিসপত্র বিক্রি করার জন্য। সে মাটির দেওয়াল চিত্রগুলি সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয়? উত্তর লিখবে, মাটির দেওয়াল চিত্রগুলি সাধারণত আশ্বিনের দুর্গাপুজো ও কার্তিকের অমাবস্যা বা দীপাবলি এই 2 উৎসব উপলক্ষে আঁকা হয়। সে পিঁপড়ে চলার ভঙ্গিটি কেমন? পিঁপড়ে চলার ভঙ্গিটি ব্যস্ত মধুর অর্থাৎ একই সঙ্গে সুন্দর ও কর্মমুখর। গোপালদের বাগানে কোন জাতের আমের চারা লাগানো হয়েছিল? গোপালদের বাগানে ল্যাংড়া আমের চারা লাগানো হয়েছিল। এক ভুতুড়ে কাণ্ড গল্পে রেলগাড়িটা চলে যাওয়ার পর লেখক কী দেখলেন? এক ভুতুড়ে কাণ্ড গল্পে রেলগাড়িটা চলে যাওয়ার পর লেখক দেখলেন যে তিনি জলজ্যান্ত রয়েছেন এবং মোটর গাড়িটাও চূর্ণ হয়নি। কান্না শুনে দৌড়ে এলেন ঘাটে। কার কান্না শুনে কে দৌড়ে এসেছিল? ছোট্ট বাঘের কান্না শুনে তার মস্ত হলুদ বাবা দৌড়ে এসেছিল। হযবরল গল্পে অদ্ভুত জন্তুটার নাম কি? হযবরল গল্পে অদ্ভুত জন্তুটার নাম হিজ বিজ বিজ। কার গলায় সার্টিফিকেট ঝোলানো, তার নাম কি? হযবরল গল্পে লম্বা দাড়িওয়ালা ছাগলটির গলায় সার্টিফিকেট ঝোলানো ছিল। গল্পে তার পুরো নাম সি ব্যাকরণ সিং, বিএ খাদ্র রশিদ। এখানে দেখা যাচ্ছে অনধিক 60টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 2টি, প্রতিটি প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। দিবসেতে সেতা কত কোলাহল? হাট কবিতায় দিবসের যে ছবি পাও তা নিজের ভাষায় লেখো। উত্তর লিখবে, দিনের বেলা হাট সকলের জন্যই খোলা থাকে, সেখানে কারোর আসতে বাধা নেই, তাই সেখানে চেনা হাইপেন অচেনা অনেক মানুষের আনাগোনা চলতে থাকে। ক্রেতা হাইপেন বিক্রেতার মধ্যে চলতে থাকে কেনা বেচা ও দরাদরি। হাট চলাকালীন ওই জায়গা সেখানে বহু মানুষের ভিড়ে কোলাহল মুখর হয়ে থাকে। নদীর ওপার থেকে বিক্রেতারা এপারে মাল নিয়ে আসে, তখন ক্রেতারা তাদের দিকে ছুটে যায় মালপত্র কিনতে। বিকালবেলায় হাট ভাঙার পর সবাই সারাদিনের হিসেব মেলায়। কেউ লাভের আনন্দে গাঁটে কড়ি বাঁধে, আবার কেউ লোকসান করে মনের দুঃখে বাড়ি ফেরে। এইভাবেই কবি হাটের দৃশ্য বর্ণনা করেছেন। সে কোন তিথিতে কৃষিজীবীরা কীভাবে তাদের গৃহসজ্জা করে তা লেখো। কালী পুজো অর্থাৎ কার্তিকের অমাবস্যা তিথিতে রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজের অনেক প্রাচীন উৎসব পালিত হয়। এই সময় সাঁওতাল, ভূমিজ, মাহাতো বা কুর্মী, বাউরি, শবর ইত্যাদি গোষ্ঠীর মানুষেরা সমগ্র ঘরবাড়ি মেরামত করেন। তারপর তারা ঘর লেপামোছা করার পর গৃহাঙ্গনের প্রবেশদ্বার থেকে উঠোন, গোয়াল, ধানের গোলা এবং মড়াই এবং মূল বাসগৃহ সর্বত্র আলপনা দিয়ে সাজিয়ে তোলেন। দুদিনের ঘর বলতে কী বোঝো? কবি জানেন এই পৃথিবীতে সমস্ত প্রাণী সামান্য সময়ের জন্য আসে। এই মাটির বুকে আশা আর ভালোবাসা নিয়ে তারা ঘর বাঁধে, সুখ দুঃখের মধ্যে দিয়ে জীবন কাটায়। তারপর সময় শেষ হলেই সেই ঘর ফেলে রেখে পৃথিবী থেকে বিদায় নেয়। সেই কারণেই কবি দুদিনের ঘর বলতে মানুষ তথা সমগ্র প্রাণীকুলের ক্ষণস্থায়ী জীবনকেই বুঝিয়েছেন।
আম গাছটি কীভাবে গোপালবাবুর নিশানা হয়ে উঠেছিল? গোপালবাবুর বাড়ি ছিল পুরীঘাট অঞ্চলে। এই অঞ্চলে আম গাছ বিশেষ একটা চোখে পড়তো না, তাই তার বাড়ির পাঁচিলের ধার ঘেঁষে বেড়ে ওঠা আম গাছটি সবার দৃষ্টি আকর্ষণ করত। একই সঙ্গে সেটি ওই বাড়িটিকে বৈশিষ্ট্যের দিক দিয়েও অন্য বাড়িগুলোর থেকে পৃথক করে তুলেছিল। তাই গোপালবাবুকেও তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করলে তিনি বলতেন, কার্যরি নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশ ফাঁড়ির পশ্চিমে যেখানে পাঁচিলের মধ্যে আম গাছ দেখা যায় সেটিই তার বাড়ি। এছাড়া পুজো বা বিয়ে উপলক্ষেও অনেক লোক সেই আম গাছের ডাল বা পাতা চেয়ে নিয়ে যেত। ফলে বহুদূর অঞ্চলেও গোপাল বাবুদের সেই আম গাছটির কথা ছড়িয়ে পড়েছিল। এইভাবে আম গাছটি গোপাল বাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল। ছোট্ট বাঘ কীভাবে তার খিদে মিটিয়েছিল? পাখিরালয়ে বাসায় থাকার সময় ছোট্ট বাঘ পাখি ধরতে পারেনি। সে লাল ঠেঙো কাঁকড়া ধরতেও ব্যর্থ হয়েছিল। সেজন্য শেষ পর্যন্ত সে তাই কাদায় নেমে মিনি মৎস্য ধরে খিদে মিটিয়েছিল। প্রকৃতির বুকে শরতের আশীর্বাদ কিভাবে ঝরে পড়ে? বাংলার ঋতুচক্রের শুরু গ্রীষ্মকাল দিয়ে। গ্রীষ্মের প্রবল দাবদাহের পরেই আসে বর্ষাকাল। সাধারণভাবে বর্ষাকাল আনন্দের ঋতু, কিন্তু প্রবল বর্ষণ নামলে তা চরম বিপদ ডেকে আনে। বন্যার জল যেন তখন অভিশাপ বলে মনে হয়। তাই এই দুটি ঋতুর পর শরতের আগমন আশীর্বাদের মতো। এই সময় না থাকে প্রচণ্ড উত্তাপ, না থাকে বন্যার আশঙ্কা। চারিদিকে তখন দেখা যায় কাশফুলের হাসি মুখ। এই মনোরম পরিবেশে জীবজগতের বেঁচে থাকা অনেক সহজ আর আনন্দময় হয়ে ওঠে। এইভাবেই প্রকৃতির ওপর শরতের আশীর্বাদ ঝরে পড়ে। চারিদিকে রয়েছে সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দযুগলের অর্থ লেখো, যে কোনো দুটি। অদন্তনাংশু অণু আর অমূর্ধন্যাংশু অণু। অদন্তনাংশু অণু মানে ছোট, আর অমূর্ধন্যাংশু অণু মানে পশ্চাৎ। দয়দীর্ঘী প দ্বীপ মানে হচ্ছে জলবেষ্টিত ভূখণ্ড, আর দয়দীর্ঘী প দ্বীপ মানে হচ্ছে বাতি, দীর্ঘ হবে। দয়দীর্ঘী প দ্বীপ মানে হচ্ছে বাতি। আ তালবসার আশা আর দন্তসাকার আশা। তালবসার আশা মানে আকাঙ্ক্ষা, আর দন্তসাকার আশা মানে হচ্ছে আগমন। শীতল দিন মানে হচ্ছে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়, আর দীর্ঘিত দিন মানে হচ্ছে দরিদ্র বা গরিব। পদান্তর করো, যে কোনো দুটি। গাছ হবে গেছো, ভয় হবে ভীত, আলো হবে আলোকিত, রাখাল হবে রাখালিয়া। অনুচ্ছেদ রচনা করো, যে কোনো একটি। প্রশ্নের মান 4। প্রথম রয়েছে বর্ষণমুখর একটি রাত। ভালো করে দেখে নাও। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। ভালো করে দেখে নাও। পরের প্রবন্ধ রচনা রয়েছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান। ভালো করে দেখে নাও। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো, তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া তো লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করেছে যারা এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি ইতিমধ্যে এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পাবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু তোমরা খুব ভালো করে মুখস্থ করে ফেলবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।